ভারতের সংস্কৃতি সবসময় সর্বে ভবন্তু সুখিনো এই নীতিকে ধারণ করেছে এবং সেই কারণেই বৈশ্বিক সংকটের সময়েও ভারত বিশ্বের প্রতি সম্ভাব্য সব উপায়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে ভারতকে একটি ধর্মশালা ভেবে সেখানে অবৈধ কার্যকলাপ চালিয়ে যাওয়া তা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এর একটি উদাহরণ হলো রোহিঙ্গা শরণার্থীরা, যারা দেশের জন্য একটি পতনশীল ক্ষতে পরিণত হয়েছে, যা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য একটি সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে। কিছু রাজ্য সরকারও এই রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য দায়ী, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সরকার, যারা ভোট ব্যাংকের রাজনীতি এবং ক্ষমতার লোভে প্রায় এক দশক ধরে তাদের আশ্রয় দিচ্ছে। ভারত থেকে রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কারের দাবি সর্বদা ছিল, কারণ ভারতীয় সরকারের জন্য জাতীয় নিরাপত্তার প্রশ্ন রোহিঙ্গা মুসলিমদের জীবিকার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরকার গোয়েন্দা তথ্য পেয়েছে যে পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলি তাদের দখলে নেওয়ার ষড়যন্ত্র করছে। রোহিঙ্গা মুসলিমরা আইএসআই এবং আইএসআইএস এর সাথেও যোগাযোগ করছে। ঠিক এই কারণে তারা ভারতে থাকলে দেশের নিরাপত্তার জন্য বিপদ হতে পারে। এবার আপনি বলতেই পারেন যে রোহিঙ্গা মুসলিমরা কারা? হ্যাঁ, সেটাও বলছি। তারা হলো একটি মুসলিম সম্প্রদায় যারা প্রায় ১৬শ শতাব্দী থেকে মায়ানমারের রাখাইন প্রদেশে বসবাস করছে। রোহিঙ্গারা নিজেদেরকে মুসলিম ব্যবসায়ীদের বংশধর হিসাবে দাবি করে। যখন মায়ানমার ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে, রোহিঙ্গা মুসলিমরা পরিচয়পত্রের জন্য আবেদন করে এবং নতুন স্বাধীন দেশটিতে কিছু নাগরিকত্ব অধিকার পায়। তবে মায়ানমার বেশিরভাগ সময় রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে দেখে, দাবি করে যে তারা মূলত বাংলাদেশি কৃষকদের একটি সম্প্রদায়, যারা ব্রিটিশ শাসনের সময় মায়ানমারে বসতি স্থাপন করেছিল। তখন মায়ানমারও ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং অনেক রোহিঙ্গা মুসলিমকে শ্রমের জন্য সেখানে পাঠানো হয়েছিল। মায়ানমারের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে বৌদ্ধ এবং তাদের সাথে রোহিঙ্গা মুসলিমদের মধ্যে উল্লেখযোগ্য উত্তেজনা রয়েছে। মায়ানমার সরকার রোহিঙ্গাদের স্থানীয় জনগণের জন্য একটি নিরাপত্তা হুমকি হিসাবে অভিযুক্ত করে। অন্যদিকে বাংলাদেশ দাবি করে যে রোহিঙ্গারা তাদের নাগরিক নয়, বরং তারা মায়ানমারের বাসিন্দা। ফলস্বরূপ যেটা ঘটছে যে রোহিঙ্গারা একটি রাষ্ট্রহীন সম্প্রদায়ে পরিণত হচ্ছে। বিষয়টা আর একটু খোলসা করে বলি। ১৯৬২ সালে মায়ানমারে একটি সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব অধিকার কেড়ে নেওয়া হয় এবং তাদের বিদেশি হিসেবে ঘোষণা করা হয়। তাদের বিদেশি হিসেবে পরিচয়পত্র দেওয়া হয়েছিল। তারপর ১৯৮২ সালে সরকার বলেছিল যে রোহিঙ্গারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, তবে তাদের মায়ানমারের অন্তত একটি সরকারি ভাষা বলতে হবে এবং প্রমাণ দিতে হবে যে তাদের পরিবার স্বাধীনতার আগে মায়ানমারে বসবাস করছিল। তবে বেশিরভাগ রোহিঙ্গা মুসলিমদের এ ধরনের প্রমাণপত্র ছিল না। বর্তমানে বৃহত্তম সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে, যেখানে মায়ানমারের সীমান্তে বাংলাদেশে মিশে গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে যে প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে কোনো সঠিক নথি ছাড়াই। মায়ানমারে হিন্দু এবং বৌদ্ধদের হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে রোহিঙ্গা মুসলিমদের অপ্রিয় হয়ে উঠেছিল। আর এই গণহত্যার ঘটনাটি কি ছিল সেটাই বলবো আপনাদের। ২০১৭ সালের ২৫শে আগস্ট মায়ানমারের রাখাইন প্রদেশে সংঘটিত সহিংসতার সময় রোহিঙ্গারা হিন্দুদের ওপর ধ্বংসযজ্ঞ চালায়। ২টি হিন্দু গ্রামে আক্রমণও করে তারা এবং তাতে ৯৯ জন হিন্দুকে হত্যা করে। আর এই গণহত্যা আরসা নামক একটি গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছিল। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট এই ভয়াবহ ঘটনাটি প্রকাশ করে। ঠিক এই রিপোর্ট অনুযায়ী একই দিনে রোহিঙ্গারা রাখাইনে পুলিশ স্টেশনেও আক্রমণ করে। এরপর যখন মায়ানমার সরকার দমন অভিযান চালায়, হাজার হাজার রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যায়। ২০১৪ সালের আদমশুমারিতে মায়ানমার সরকার রাখাইনের প্রায় ১০ লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করেনি, যাদের তারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে। ইউনিসেফ জানিয়েছে যে প্রায় ১,৩০,০০০ রোহিঙ্গা এখনো শরণার্থী শিবিরে বসবাস করছে। এবার আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই। বাংলাদেশে ১৩ লাখেরও বেশি, মায়ানমারে ৬ লাখ, পাকিস্তানে ৫ লাখ, সৌদি আরবে প্রায় ২ লাখ এবং মালয়েশিয়ায় ১,৫০,০০০, আর ভারতে প্রায় ৪০,০০০ রোহিঙ্গা মুসলিম বসবাস করছে। ২০২১ সালের অগস্ট মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় জানিয়েছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীরা বৈধ নথি ছাড়াই দেশে প্রবেশ করে, যার ফলে দেশে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গা মুসলিমদের সঠিক সংখ্যা সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে প্রায় ৪০,০০০ রোহিঙ্গা ভারতে বসবাস করছে। তারা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছে।
ভারত তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি, বরং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করেছে। কেন্দ্রীয় সরকার তাদের মায়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। কিছু রাজ্য সরকারও এই শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য দায়ী, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং জম্মু কাশ্মীরের ওপর ওমর আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতির অধীনে প্রশাসন, যারা ভোট ব্যাংকের রাজনীতি এবং ক্ষমতার লোভে তাদের আশ্রয় দিয়েছে। এখন তাদের নীতির কারণে রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। এই শরণার্থীদের অবৈধ কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখযোগ্য যে এরা সেই একই রোহিঙ্গা যারা তাদের নির্মমতার মাধ্যমে মায়ানমারের রাখাইন প্রদেশকে হিন্দু শূন্য করে তুলেছে। দেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলিমদের কারণে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলি যেমন লস্করে তৈবা, আল কায়দা এবং এমনকি ইসলামিক স্টেট অর্থাৎ আইএস তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে পারে এমন উদ্বেগ বাড়ছে। প্রচুর প্রমাণ আছে যেখানে উল্লেখ আছে যে রোহিঙ্গার একটি বড় সংখ্যা মুসলিম সন্ত্রাসী সংগঠনগুলিতে যোগ দিয়েছে। তাদের র্যাডিক্যাল ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। সুতরাং বড় প্রশ্ন হলো, ভারতে রোহিঙ্গা মুসলিমদের উপস্থিতি কি দেশের জন্য একটি বড় হুমকি তৈরি করছে?